আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দেশ জুড়ে আজ থেকে শুরু হয়েছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই বছর মোট 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদিকে প্রধানমন্ত্রী শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন জানান, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলেও করছে। এই জন্য পাবলিক পরীক্ষার ব্যাপারে জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া যায়, তাহলে সেটা ভালো হয়। এই যে শর্ট সিলেবাসে এসএসসি পরীক্ষা দিল, এর একটা ইমপ্যাক্ট কিন্তু ইন্টারে পড়বে। আমরা কিন্তু এটা এখন ক্যালকুলেশন করতেছি না। আর যখন রেজাল্টটা খারাপ হবে এসএসসি এবং ইন্টারে, সে কিন্তু ভেঙে যাবে অনার্সে। শিক্ষা যেন হয় আনন্দমুখর, প্রতিটা পরীক্ষা যেন হয় চাপ মুক্ত, যেখানে ভয় থাকবে না, ভীতি থাকবে না, উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে এবং অভিভাবকরা প্রেরণা যোগাবেন ইনশাআল্লাহ। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরেও ভোগান্তি কমেনি পাম্পগুলোতে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। দাম বাড়ার পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিআরটিএ কোনো সিদ্ধান্ত না নিলেও কিছু কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গ্রীষ্মের খরতাপে তেলের জন্য হাহাকার প্রাইভেট কার থেকে মোটরসাইকেল চালকদের। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিলেও এখনও কোথাও নেই সেই চিত্র। রাজধানীর অনেক পাম্পে সকাল থেকে বন্ধ তেল সরবরাহ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি বাড়ছে ভোগান্তি। সকাল 6টা থেকে লাইনে দাঁড়া, তেলের গাড়ি আসবে, তারপরে তেল দেওয়া শুরু। রাত্রে 3টার সময় আসছি, এখন বাজে কয়টা? এখন বাজে 10টা। তেল আস্তে আস্তে বাজবে দুপুর 2টা। তেল পাইতে মিনিমাম 4টা বাজবে। এটা তো সমাধানটাই চাই, না চাইলে ওইখানে এই যে তেল নিতে আমরা ঘন্টার পর ঘন্টা বসে দিই। ফুয়েল পাস ছাড়া মোটরসাইকেল চালকদের কোনো পাম্পে দেয়া হচ্ছে না তেল। অনেকে এই সিদ্ধান্ত না জানায় পড়ছে ভোগান্তিতে। এখন এই মুহূর্তে বলতেছে ফুয়েল পাস ছাড়া হবে না। আমরা এত কষ্ট ভোগ করার পরেও ওনারা আমাদেরকে আরো রিভেন্স কেন কষ্ট দেয়? এটা জড়িত সিন্ডিকেট। দাম আরো বাড়ুক, এরকমই থাকবে। দাম আরো 50 টাকা কমাই দিলে এরকমই থাকবে। দাম বাড়ানো নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। সবার চাওয়া এমন ভোগান্তি থেকে দ্রুতই মুক্তি মিলবে। সরকার উচিত যে এটা পদক্ষেপ নেওয়ার, যে এই সিরিয়ালটা যেন না থাকে আর তেল যেন পর্যাপ্ত সরকার রাখে। সরকারের চোখ এগুলো বন্ধ টোটালি, কারণ তাদের সংসদে বলা হয় তেল এখানে প্রচুর পরিমাণে তেল। আপনারা দেখেন তো এখানে কয়টা মানুষের বাইকে আপনি তেল পেতেছেন, গাড়িতে তেল পেতেছেন। সরকারের পক্ষ থেকে তেলের কোনো সংকট নেই এমন কথা বলা হলেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন ভোগান্তির পাশাপাশি সংশয় তৈরি করছে জনমনে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে সমন্বয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। তেলের দাম বাড়ার কারণে জনজীবনে প্রভাব পড়বে বলেও জানান তিনি। এসব নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রণালয়ের সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। AR বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। সরকারের কার্যক্রমের সর্বশেষ আপডেট জানাতে নিয়মিত এ ব্রিফিংয়ের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। ব্রিফিংয়ে খাল খনন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। আমাদের প্রাপ্ত তথ্য হচ্ছে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 645, দৈর্ঘ্য হচ্ছে 1260 কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য 561 কিলোমিটার, অগ্রগতির হার 44.55। হামের টিকার আপডেটও জানান তিনি। 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,039 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। নতুন বাণিজ্য নীতিমালা শিগগিরই উন্মুক্ত হবে বলেও জানান তিনি। এই চুক্তির স্বার্থের পক্ষে যারা বিপক্ষে বলছেন তারা নিশ্চয়ই কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছেন। আমাদের এটা মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে আমরা চুক্তিটা করেছিলাম। আমি যদি এটাও বলি যে আমরা যদি চুক্তিটা না করতাম তাহলে কি হতে পারত, আমরা ট্যারিফের ইস্যুগুলো সম্পর্কে নিশ্চয়ই জানি। সুতরাং আমরা যখন সবগুলো একত্রে নিয়ে বসবো
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে এর প্রভাব ও বাস ভাড়ার বিষয়ে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। চিকিৎসক হেনস্থার অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 9টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত। এই কর্মবিরতির ফলে হাসপাতালে জরুরি ও ওয়ার্ডের চিকিৎসা সেবায় মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে। এর আগে গত 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগে 2 জনের মৃত্যু হয়। এ নিয়ে রোগীর এক স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর পরবর্তীতে সকালে কর্মবিরতি পালনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। আমরা আসলে হতাশ হয়ে যাই যে যখন আমরা কোনো পেশেন্টকে বাঁচাতে পারি না তখন, কিন্তু সব কিছু তো আমাদের হাতে নাই। তারা যখন এটা না বুঝে আমাদের উপর চড়া হয় তখন আমরাও অসহায় হয়ে যাই, কিন্তু আমরা তো এটা ডিজার্ভ করি না। আমরা যদি ডিজার্ভ করি আসলে কি তাদের কাছে মার খেয়ে আমাদেরকে কোনো মানে তাদের বা কি লাভ হচ্ছে, আর আমরাই বা আসলে কেন গাধার খাটুনি খাচ্ছি 24 ঘন্টা। আমাদের কর্মক্ষেত্র নিরাপদ না হয় তাহলে আমরা কোনোভাবে কর্মক্ষেত্রে ফিরবো না। আমরা আপাতত 24 ঘন্টা কর্মবিরতিতে আছি। আমাদের দাবি দেওয়া পূরণ না হলে আমরা এই কর্মক্ষেত্র আরও বর্ধিত করব। আমরা মানববন্ধন থেকে পরিচালক মহোদয়ের রুমে যাব এবং আমাদের দাবিগুলো নিয়ে আমরা আবার কথা বলবো। যদি আমাদের দাবি আদায় না হয় পরবর্তীতে আমরা কর্মসূচি বা কঠোর কর্মসূচি ঘোষণা করব। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশু ও হামে আক্রান্ত হয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 15 মার্চ থেকে এই পর্যন্ত হামে মোট 37 শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 183টি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হামের শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। সারা দেশে সর্বশেষ 24 ঘন্টা 1170টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 846টি শিশু এবং তাদের 382টি শিশুই ঢাকা বিভাগের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি ও জামাত জোটের মনোনীত প্রার্থীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা। ইতোমধ্যে জামাত জোটের 13 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিএনপি মনোনীত বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে নির্বাচন আগামী 12 মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ 22 ও 23 এপ্রিল, যাচাই বাছাই শেষে 29 এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। আমাদের জাতীয়তাবাদী দলের যে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মহিলা এমপি হিসেবে মনোনীত হয়েছি, এর চেয়েও আমার কাছে যেটা আনন্দ দিচ্ছে, আমাদের সাথে একজন জুলাই শহীদের মা আছে। আমি এই জন্য আমার এমপি হওয়ার চেয়েও এই জন্য বেশি খুশি। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রফিক, এখন পর্যন্ত কোন কোন দল মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, বিস্তারিত জানাবেন। ফারিয়া, এখন পর্যন্ত জামাত এবং বিএনপির যারা মনোনীত প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও এনসিপির যারা মনোনীত হয়েছেন তারাও জমা দিয়েছেন। সকালে আসলে সবার আগে মনোনয়নপত্র জমা দেন জামাত এবং এনসিপি জোটের যে 13 প্রার্থী রয়েছেন তারা একসঙ্গে এসে মনোনয়নপত্র জমা দেন এবং পরবর্তীতে সকাল থেকেই ধাপে ধাপে বিএনপির যারা রয়েছেন, বিশেষ করে 36 জন মনোনীত প্রার্থী, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি তারা 36 জনকেই মনোনীত করেছেন। তারা কিন্তু সকাল থেকে ধীরে ধীরে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আমরা নির্বাচন কমিশন ভবন থেকে যেটি জানতে পেরেছি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে, এখন পর্যন্ত বিএনপির 20 জন প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়ন জমা দেওয়ার
শেষ সময় এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন বা যারা জমা দিতে এসেছেন তারা যেটি জানিয়েছেন আজ 5টার মধ্যেই অন্য যারা রয়েছেন তারাও মনোনয়নপত্র জমা দিবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল অর্থাৎ 22 তারিখ এবং 23 তারিখ এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে আগামীকাল জামাত এবং এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের এই 14টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং পরশুদিন অর্থাৎ 23 তারিখ বিএনপির যে 36 জন প্রার্থী রয়েছেন এই 36টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, অর্থাৎ তারা যাচাই বাছাইয়ের বিষয়টি দুই ভাগে তারা ভাগ করেছেন। এছাড়াও কিন্তু পরবর্তীতে এই মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। সব মিলে 29 তারিখে প্রতীক দেওয়া হবে, এছাড়া 30 তারিখে প্রতীক দেওয়া হবে। এছাড়া আগামী 12 মে ভোটের দিন আসলে নির্ধারণ করা হয়েছে। যদিও ভোটের দিন বলা হচ্ছে যেহেতু প্রত্যেকটি দল কিন্তু তাদের জন্য যে বরাদ্দ আসন সেই আসনের বেশি প্রার্থী কিন্তু তারা দেননি, যে কারণে কিন্তু আসলে ভোট বা নির্বাচন সরাসরি প্রত্যক্ষ নির্বাচন কিন্তু আসলে অনুষ্ঠিত হবে না বলে আমরা এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সে অনুযায়ী নির্বাচন সরাসরি প্রত্যক্ষ ভোটে আসলে হবে না সেটি জানতে পেরেছি। এছাড়াও 12 মে হয়তো তাদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে। তো বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান কার্যক্রম চলবে। পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। ফারিয়া। রফিক, আপনাকে ধন্যবাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার আমলি আদালত। পূর্বে দায়েরকৃত মামলায় সমনে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের আমলি আদালতের বিচারক সুমন কর্মকার। এর আগে 2 এপ্রিল তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সিরাজগঞ্জে মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মাননীয় আদালত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি আশা করতেছি উনি অবশ্যই আইনের আওতায় উনি আসবেন, কারণ আইন সকলের জন্যই সমান। আমরা সকল নিয়ম কানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেপ্তার করতে হয় পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের মধ্যে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে সাক্ষ্য। পরে একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষীর জেরা অনুষ্ঠিত হবে। এছাড়াও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ে কুষ্টিয়ার মানবতা বিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে 5ম দিনের যুক্তি উপস্থাপন চলছে। টিআরপি নিয়ে অনিয়মের লাগাম টেনে ধরতে বর্তমান পদ্ধতি বন্ধের পাশাপাশি শতভাগ ডিজিটালাইজেশনের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করে সংশ্লিষ্টরা। এ বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরটিভিকে বলেন, ক্ষতিগ্রস্ত টিভি চ্যানেলগুলো আবেদন করলে বর্তমান টিআরপি পদ্ধতি বন্ধে পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি শতভাগ টিআরপি ডিজিটালাইজেশনের ক্ষেত্রেও সরকার কাজ করবে বলে জানান তিনি। দেখুন টিআরপি নিয়ে আর বাদলের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল দেশের 40টি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণ করে তৃতীয় পক্ষকে দিয়ে। বিটিভি সহ সরকারি টিভি চ্যানেলগুলো বাদ দিলে এর সংখ্যা 36। প্রায় 4 কোটি টিভির বিপরীতে কথিত 500 ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণের দাবি করে বিএসসিএল। অভিযোগের পাশাপাশি বিএসসিএল কর্তৃপক্ষ নিজেরাও টিআরপি নিয়ে অনিয়মের বিষয়টি স্বীকার করে। অনিয়মের অভিযোগটা আসে হলো যে এই যে বাসায় যে বক্সগুলা বসানো হয়, এই বাসার বক্সগুলা কম্প্রোমাইজড হয়ে যায়, মানে বাসার ঠিকানা ডিসক্লোজ হয়ে যায়।
শতভাগ ডিজিটাল ছাড়া এমন পদ্ধতিতে অনিয়ম বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সমাজ ও অপরাধ বিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক। সরকার যেটা ভাবতে পারে যে পরিপূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে না যাওয়া পর্যন্ত এই ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটি টেলিভিশন ওনার্স যারা রয়েছে বা এই টিআরপি যারা নির্ধারণ করেন এদের সাথে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। রাষ্ট্রের উচিত হলো এই অশুভ শক্তির লাগাম টেনে ধরা, যাতে কেউ এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পক্ষে টিআরপিকে বা টিআরপির প্রতিবেদন নিতে না পারে, নিয়ে জনগণকে বা দর্শকদেরকে বিভ্রান্ত করা, আমার বিজ্ঞাপন সংস্থাগুলোকে বিভ্রান্ত করা, এই কাজ যাতে কেউ করতে না পারে সেক্ষেত্রেও রাষ্ট্র বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ সচেষ্ট থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আবেদন পেলে ব্যবস্থা নেবে সরকার। সংক্ষুব্ধরা কেউ একটা আবেদন করলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মন্ত্রী জানান, টিআরপি সহ সব ধরনের তদারকি ব্যবস্থাকেই ডিজিটালাইজেশন করতে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শুধু টিআরপি নয়, আপনার যে কোনো ধরনের তদারকি ব্যবস্থাকে আমরা একটা প্রযুক্তিভিত্তিক পদ্ধতির মধ্যে আনার উদ্যোগ নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংখ্যাটা একটু নেন। আর হচ্ছে যে আর বাদল, RTV, ঢাকা। নওগাঁর নিয়ামতপুরে ঘরে ঢুকে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে ঘটনা ঘটে। এদিকে কক্সবাজারের টেকনাফে অপহরণের পর 3 জনকে গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। সকালে উপজেলার শিলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। দৈনন্দিন কাজ সেরে সোমবার রাতে 2 সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের হাবিবুর পপি দম্পতি। তবে সেই ঘুম ভাঙেনি আর। মধ্যরাতে হাবিবুর তার স্ত্রী পপি খাতুন, 9 বছরের ছেলে পারভেজ ও 3 বছরের মেয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। জমি জায়গার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। এদের কারোর সাথে সেরকম ভাবে কোনো ঝামেলা ছিল না। এরা মারামারিক একটা অবস্থা, এদের কোনো কারোর প্রতি কোনো ছিল না। ছেলেটা অনেক ভালো ছিল। যারা এর সাথে জড়িত এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে আমি দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত পরে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালী এলাকায় অপহরণের পর পিটিয়ে ও গলা কেটে 3 জনকে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। নিহতরা হলেন স্থানীয় রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম ববি, মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান ও নুরুল ইসলামের ছেলে নূর বশির। ঘটনার সত্যতা নিশ্চিত করে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন বাহাতছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরের লোহজং নদী সেতুর পাশ থেকে অজ্ঞাত মা ও নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নরসিংদীতে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুলাইমান কবির, RTV। নওগাঁর নিয়ামতপুরে ঘরে ঢুকে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মোহাম্মদ হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, 9 বছরের ছেলে পারভেজ ইসলাম ও 3 বছর বয়সী মেয়ে সাদিয়া রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা জানা যায়নি। এদিকে টাঙ্গাইলে মির্জাপুরে মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গুনটিয়া গ্রামের লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হুমকিতে কোনো আলোচনা নয়, ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল রাখার ঘোষণা দিলেও
নথি স্বীকার করতে নারাজ ইরান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ইমতাজ আহমেদের রিপোর্ট। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন বাকি থাকলেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এখনো অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল মার্কিন প্রতিনিধি দল আলোচনার জন্য ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান কোনো সমঝোতায় না আসা পর্যন্ত দেশটির বন্দর ঘিরে মার্কিন অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। অন্যদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে হুমকির মুখে কোনো আলোচনা নয়। ইরান বলছে একই সঙ্গে চাপ আর অবরোধ বজায় রেখে আলোচনার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচন করতে প্রস্তুত ইরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে পঞ্চমবার ভোট আয়োজন করতে যাচ্ছে ডেমোক্রেটরা। এদিকে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। কাকাইয়েত এল জিসর শহরে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছেন অন্তত 6 জন। খিয়াম শহরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। 10 দিনের যুদ্ধবিরতি চলাকালীন এসব হামলাকে চুক্তি লঙ্ঘন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মধ্যেও দিনের শুরুর লেনদেনে এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ইতিবাচক ধারা। জাপানের বাইরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ারের বিস্তৃত সূচক MSCI বেড়েছে 0.9%। দক্ষিণ কোরিয়ায় সূচক 2.1% বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিকে S&P 500 বেড়েছে 0.1%। ব্রেন্ট ক্রুড কমেছে 0.4%। ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে $95.09। ইমতিয়াজ আহমেদ, RTV। ইসরায়েলি হামলা বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনের আগামী 10 বছরে প্রয়োজন হবে $71 বিলিয়নেরও বেশি। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজার আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা খাত সহ সামগ্রিক অবকাঠামো ধ্বংসে মানবিক উন্নয়ন 77 বছর পিছিয়ে গেছে। কেবল প্রথম 18 মাসেই জরুরি পরিষেবা সচল করতে প্রয়োজন $26 বিলিয়ন। যুদ্ধে গাজার অর্থনীতি 84% সংকুচিত হয়েছে এবং অর্ধেকেরও বেশি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া গাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় 77 বছর সময় লেগে যেতে পারে। খেলার খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। 3 ম্যাচের সিরিজের প্রথমটিতে দাপটে জয় পাওয়ায় 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগ্রেসরা। তাই এই ম্যাচ জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চাইবে জ্যোতি শারমিনরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চাইবে সফরকারীরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।